প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসটিউ ফিজিক্স ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব রেডিয়েশন থেরাপি বিষয় নিয়ে। এটা খুব ইন্টারেস্টিং একটা টপিকস। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটি শুনবে। চলো শুরু করা যাক। তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথম সেকশনটা হচ্ছে রেডিয়েশন থেরাপি সম্পর্কে। তো আমাদের জানতে হবে যে আসলে রেডিয়েশন থেরাপি কি, হোয়াট ইজ রেডিয়েশন থেরাপি। তো এখানে দেখো, রেডিয়েশন থেরাপি এটা অনেক সময় আমরা রেডিও থেরাপিও বলি, মাঝে মধ্যে এটাকে রেডিও থেরাপিও বলা হয়। তো এটা হচ্ছে ইজ দি মেডিকেল ইউজ অফ আয়োনাইজিং রেডিয়েশন। তাহলে আমাদের যে নিউক্লিয়ার ফিজিক্সের যে জ্ঞান, নলেজ, আমরা যে আয়োনাইজিং রেডিয়েশন সম্পর্কে যে আমরা নলেজ লাভ করেছি, সে আয়োনাইজিং রেডিয়েশনের অ্যাপ্লিকেশন কিন্তু এই জায়গায়। তাহলে দেখো, আয়োনাইজিং রেডিয়েশন বলতে কী বোঝায়? আয়োনাইজিং রেডিয়েশন বলতে দেখো, যেমন সেটা এক্সরে হতে পারে, হাই এনার্জেটিক এক্সরে হতে পারে, সেটা গামা রে হতে পারে, অথবা কোনো পার্টিকেলের রে হতে পারে হাই এনার্জি। তো এই যে আয়োনাইজিং রেডিয়েশন, এগুলো যখন আমরা মেডিকেল ইউজ করব, তো কেন ইউজ করা হয় দেখো তোমরা এখানে, অ্যাজ পার্ট অফ ক্যান্সার ট্রিটমেন্ট। তাহলে এই যে ক্যান্সারের যে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা এই আয়োনাইজিং রেডিয়েশন ইন মেডিকেল ইউজে আমরা ব্যবহার করব। টু কন্ট্রোল অর কিল ম্যালিগন্যান্ট সেল। ম্যালিগন্যান্ট সেল বলতে কী বোঝায়? ম্যালিগন্যান্ট সেল বলতে যেগুলো হচ্ছে, যে সমস্ত সেলগুলো নিয়ন্ত্রণহীনভাবে বিভাজিত হয়ে শরীরের আশেপাশে যে টিস্যুগুলো আছে বা অঙ্গ আছে সেগুলোকে আক্রমণ করে। তো এটাকেই মূলত বলা হচ্ছে ম্যালিগন্যান্ট সেল। তাহলে এই ম্যালিগন্যান্ট সেলগুলোর কারণেই কিন্তু আশেপাশের যে টিস্যু বা অঙ্গ এগুলোকে কিন্তু আক্রমণ করে, এবং এটা অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে যায় এই সেলগুলো। তো এটাই মূলত আসলে ক্যান্সারের যে সেল, সেই সেলগুলোই আসলে মূলত এই ম্যালিগন্যান্ট সেল, এগুলোর কারণেই কিন্তু ক্যান্সার হয়ে থাকে। তো তাহলে বুঝতে পারছ যে ক্যান্সারের ট্রিটমেন্ট বলতে অবশ্যই আমাদের এই যে ম্যালিগন্যান্ট সেল যেগুলো আছে, যেগুলো অনিয়ন্ত্রণভাবে যেগুলো বিভাজিত হয়, এগুলোকে আমাদের ধ্বংস করতে হবে। তো এগুলো ধ্বংস করার জন্য কী করতে হবে? আমরা ব্যবহার করব আয়োনাইজিং রেডিয়েশন। এই আয়োনাইজিং রেডিয়েশন যে ব্যবহার করা হচ্ছে ম্যালিগন্যান্ট সেলগুলো ধ্বংস করার ক্ষেত্রে মেডিকেল পারপাজে, এটাই মূলত হচ্ছে রেডিয়েশন থেরাপি। মানে এটাকেই আমরা বলি রেডিয়েশন থেরাপি। তাহলে রেডিয়েশন থেরাপি বলতে তোমরা সহজেই বুঝতে পারছ যে রেডিয়েশন থেরাপি বলা মানে তোমাকে বুঝে নিতে হবে যেখানে কোনো আয়োনাইজিং রেডিয়েশন ব্যবহার করা হয় যেখানে ক্যান্সারের যে ম্যালিগন্যান্ট সেলগুলো আছে সেগুলো ধ্বংস করার ক্ষেত্রে। এটি হচ্ছে আসল কথা। তো এখন এখানে দেখো, এখানে আমি অক্সফোর্ড ডিকশনারি অফ মেডিকেল টার্মস এখান থেকে একটা ডেফিনেশন লিখেছি। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ সেই ডিকশনারিতে কী লেখা আছে। সেখানে লেখা আছে দ্য ট্রিটমেন্ট অফ ডিজিজ স্পেশালি ক্যান্সার। দেখো, এটা একটা চিকিৎসা, রোগ, ঠিক আছে, রোগের একটা চিকিৎসা, কিন্তু স্পেশালি ক্যান্সার, মূলত এটা ক্যান্সারের জন্যই। ইউজিং এক্সরেস অর সিমিলার ফর্মস অফ রেডিয়েশন। তাহলে সিমিলার ফর্মস বলতে এক্সরে, অথবা সেটা গামারে হতে পারে, অথবা যে কোনো আয়োনাইজিং রেডিয়েশন হতে পারে, যেগুলো প্রয়োগ করলে আমরা ক্যান্সারের যে ম্যালিগন্যান্ট সেলগুলো সেগুলো আমরা ধ্বংস করতে পারবো, যাতে নিয়ন্ত্রণহীনভাবে বিভাজিত হতে না পারে, এবং আশেপাশে যে নর্মাল টিস্যুগুলো আছে, সুস্থ যে টিস্যুগুলো আছে বা সুস্থ যে কোষগুলো আছে, সেগুলো যাতে ক্ষতি করতে না পারে। কারণ সেগুলো ক্ষতি করলেই এবং গোটা শরীরে ছড়িয়ে পড়বে, যার কারণে কিন্তু ক্যান্সার হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত রেডিয়েশন থেরাপি। তো এখন প্রশ্ন আসতে পারে যে কীভাবে তাহলে এই ম্যালিগন্যান্ট সেলগুলো ধ্বংস করা হবে? এই ম্যালিগন্যান্ট সেলগুলোর ধ্বংস করার উপায় হচ্ছে তাদেরকে ডিএনএ ধ্বংস করে দিতে হবে। এই যে দেখো, ডিএনএ, ড্যামেজিং দ্য ডিএনএ অফ ক্যান্সারাস সেলস। তাহলে এই যে ক্যান্সারের যে সেলগুলো আছে, অবশ্যই সেগুলো যদি ধ্বংস করতে চাও স্থায়ীভাবে, তাহলে অবশ্যই তোমাদের ডিএনএ ধ্বংস করে দিতে হবে। তাহলে এই যে আয়োনাইজিং রেডিয়েশন আমরা ব্যবহার করি মূলত ক্যান্সারের সেলগুলোর ডিএনএ ধ্বংস করার জন্য।
ডিএনএ ধ্বংস মানেই ওই সেলগুলো স্থায়ীভাবে আর বিভাজিত হতে পারবে না। লিডিং টু ডিএনএ ধ্বংস লিখে লিডিং টু সেলুলার ডেথ, মানে যেটাকে বলা হয় কোষীয় মৃত্যু। সেলুলার ডেথ, এখানে সেলুলার বলতে আবার তোমরা সেলুলার টেকনোলজি বুঝিও না মোবাইল ফোনের, এটা আসলে সেলুলার ডেথ বলতে কোষীয় মৃত্যু বলা হচ্ছে এখানে। অথবা দ্য ইনহিবিশন অফ প্রলিফেরেশন। প্রলিফেরেশন মানে কি তোমরা জানো, এই শব্দটার অর্থ হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি। তাহলে এই যে কোষ বিভাজনের মাধ্যমে যে কোষের যে সংখ্যা বৃদ্ধি হয়, মানে সেলগুলোর যে বৃদ্ধি হয় বিভাজনের মাধ্যমে, এই ওয়ার্ডটাই হচ্ছে প্রলিফেরেশন। তো এটাকে কি করতে হবে? ইনহিবিশন। ইনহিবিশন মানে কি? বাধা দেওয়া অথবা ধীর করে দেওয়া। তাহলে এই যে অনিয়ন্ত্রণভাবে বা কোষ বিভাজনের মাধ্যমে যে কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটাকে কি করতে হবে? ইনহিবিশন, মানে বাধা প্রদান করতে হবে বা ধীর করেই দিতে হবে। এটাই আসলে মূলত বোঝাচ্ছে যে দি ইনহিবিশন অফ প্রলিফেরেশন। তো এরপরে দেখো রেডিয়েশন থেরাপি মে বি ইউজড। এখন এই ধরনের থেরাপি কিভাবে ইউজ করা যেতে পারে? সেটা অ্যালোন হতে পারে, ডাইরেক্ট আমরা আয়োনাইজিং রেডিয়েশন সেই ক্যান্সার আক্রান্ত সেলগুলোর মধ্যে ইনসিডেন্ট করব ডাইরেক্ট, সেটা এই জন্য বলা হচ্ছে অ্যালোন। অথবা ইন কনজাকশন উইথ সার্জারি, সেটা সার্জারির মাধ্যমেও সেটা হতে পারে, যেটাকে বলে আমরা কেমোথেরাপি, অথবা কেমোথেরাপিও হতে পারে। এটা ডিপেন্ড করে অন দ্য টাইপ অ্যান্ড স্টেজ অফ ক্যান্সার। একটা মানুষের শরীরে যদি ক্যান্সার হয়, সেটা কী ধরনের ক্যান্সার এবং সেই ক্যান্সার কোন স্টেজে আছে, এগুলোর উপর নির্ভর করে যে সেখানে ট্রিটমেন্টের যে নিয়মটা বা মেথডটা বা কীভাবে সেটা ট্রিটমেন্ট দেওয়া হবে, আয়োনাইজিং রেডিয়েশন কীভাবে আয়োনাইজিং রেডিয়েশন ব্যবহার করে সেই ক্যান্সারের সেলগুলোকে ধ্বংস করা হবে, সেটা কিন্তু নির্ভর করে ওই ক্যান্সারের টাইপ এবং তার স্টেজের উপরে। তো এই জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ রেডিয়েশন থেরাপির যে ডেফিনেশন, এই প্রতিটা সেন্টেন্স, প্রতিটা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এইভাবে বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি টাইপস অফ রেডিয়েশন থেরাপি। তো এখন এই যে টাইপস অফ রেডিয়েশন থেরাপি, এটা তোমাদের জানা দরকার, কারণ বিভিন্ন ধরনের টাইপস আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে প্রথম যে টাইপটা এখানে লেখা হয়েছে সেটা হচ্ছে এক্সটার্নাল বিম রেডিয়েশন থেরাপি, মানে এক্সটার্নাল বিম রেডিয়েশন থেরাপি। তো তোমরা বুঝতে পারছো এক্সটার্নাল বিম মানে বাইরে থেকে আমরা যে আয়োনাইজিং রেডিয়েশনের যে বিম ওই ক্যান্সার সেলের মধ্যে যে আমরা ফেলবো বা প্রয়োগ করব, সেটা অবশ্যই এক্সটার্নালি প্রয়োগ করতে হবে, মানে বাইরে থেকে সরাসরি। তো এখন তাহলে এখানে মূল কথা হচ্ছে, যদি আমরা বাইরে থেকে যে ক্যান্সারের যে সেলগুলো আছে সেখানে যদি আমরা বাইরে থেকে ডাইরেক্টলি যদি কোনো রেডিয়েশন যদি আমরা প্রয়োগ করি, তাহলে এই ধরনের থেরাপিকে আমরা বলবো এক্সটার্নাল বিম রেডিয়েশন থেরাপি। দেখো এখানে বলা আছে রেডিয়েশন ইজ ডেলিভার্ড ফ্রম এ মেশিন, দেখো আউটসাইড দ্য বডি। তাহলে যদি কারো ক্যান্সার থাকে শরীরে, তাহলে বাইরের মেশিন থেকে এই রেডিয়েশনটা কী করে তার বডিতে ডেলিভার করা হয়। টার্গেটিং দ্য টিউমার, ঠিক টিউমারকে টার্গেট করে উইথ হাই এনার্জি এক্সরে, সেটা এক্সরে হতে পারে, গামা রেস হতে পারে, অথবা পার্টিকেল বিমসও কিন্তু হতে পারে। তো তোমরা মনে করিও না যেখানে আয়োনাইজিং রেডিয়েশন বলতে শুধু হচ্ছে গামার এক্সরে, তা কিন্তু না, সেটা কিন্তু পার্টিকেল বিমও হতে পারে, যেমন প্রোটনস বিম হতে পারে, কার্বন বিমস হতে পারে। এখানে কার্বন বলতে আবার নিউক্লিয়াস, কিন্তু এটা তোমরা মনে রাখবে। তো যাই হোক, কমন টেকনিক্স, তো এই ধরনের এক্সটার্নাল বিম রেডিয়েশন থেরাপির কমন কিছু টেকনিক্স আছে, যেগুলোকে আমরা বলতে পারি 3D কনফর্মাল রেডিয়েশন থেরাপি বলা যায়। তো এগুলো ডিটেলস তোমরা পরবর্তীতে আমরা আলোচনা করব। তো আপাতত তোমরা এগুলো মনে রাখো যে এক্সটার্নাল বিম রেডিয়েশন থেরাপি আসলে কোন থেরাপিগুলো আসলে এর ভিতরে এই টাইপসের মধ্যে আসলে অন্তর্ভুক্ত। এরপরে আছে ইন্টেন্সিটি মডুলেটেড রেডিয়েশন থেরাপি, IMRT। তাহলে এর আগে 3D CRT, আর এরপর একটা হচ্ছে IMRT, মানে ইন্টেন্সিটি মডুলেটেড রেডিয়েশন থেরাপি। আরেকটা আছে সেটা ভলিউমেট্রিক মডুলেটেড আর্ক থেরাপি।
VMAT। তাহলে এই 3 ধরনের থেরাপিগুলো কিন্তু এক্সটার্নাল বিম রেডিয়েশন থেরাপি টাইপসের মধ্যে পড়ে। আচ্ছা, এবার আমরা 2 নাম্বার টাইপসে আসি। দেখো, তো 2 নাম্বারে দেখো ইন্টারনাল রেডিয়েশন থেরাপি, অথবা এটাকে কিন্তু বলা হয় ব্রাকি থেরাপি। তো এটা কি আবার ইন্টারনাল? তো ইন্টারনাল বিম রেডিয়েশন থেরাপি এটা এমন এক পদ্ধতি যেখানে রেডিয়েশন সোর্স ডাইরেক্টলি শরীরের ভিতরে ক্যান্সার সেল বা ওই টিউমারের কাছাকাছি করা হয়, স্থাপন করা হয়। তাহলে বুঝে নাও যে এই ধরনের থেরাপিতে আমরা কিন্তু শরীরের বাইরে থেকে কোনো সোর্স থেকে কিন্তু আমরা রেডিয়েশন প্রয়োগ করব না। এখানে সোর্সটা, রেডিয়েশন যে সোর্স, সেটা সরাসরি যে স্থানে ক্যান্সার আছে বা ক্যান্সার সেলগুলো আছে ঠিক সেই জায়গায় আমরা স্থাপন করব, অথবা তার কাছাকাছি আমাদের স্থাপন করব, করে এই ধরনের তোমাদের হচ্ছে থেরাপি দেওয়া হবে, যাতে করে ওই ক্যান্সার সেলগুলো ধ্বংস হয়ে যায়। তো এটা আবার এমনভাবে করা হয়, এমনভাবে রেডিয়েশন সোর্সটাকে স্থাপন করা হয় যাতে আক্রান্ত স্থানে আবার বেশি কার্যকর হয়, আর আশেপাশে যে নর্মাল সেলগুলো আছে তারা যেন কম ক্ষতিগ্রস্ত হয়। তো এই ধরনের যে থেরাপিগুলো, এগুলোকেই মূলত হচ্ছে ব্রাকি থেরাপি বলা হয়। তোমরা এখন এখানে দেখো যে এই যে দেখো, রেডিয়েশন সোর্স আর প্লেসড ইনসাইড অর ভেরি ক্লোজ টু দ্য টিউমার। দেখো, অ্যালোয়িং এ হাই ডোজ অফ রেডিয়েশন টু দ্য টিউমার হোয়াইল মিনিমাইজিং এক্সপোজার টু সারাউন্ডিং হেলদি টিস্যু। তাহলে আমাদের এমনভাবে প্ল্যানিং এখানে করা হয় এই ধরনের থেরাপিতে, যে রেডিয়েশন যে সোর্সটা সেখানে বসানো হয় যাতে করে ওই তোমার ক্যান্সারের যে সেলগুলো আছে, মানে ক্যান্সারের যে আশেপাশের জায়গাগুলো আছে, যেগুলো ম্যালিগন্যান্ট সেল আছে, সেগুলোকে সবচেয়ে বেশি আক্রান্ত করে সেগুলোকে ধ্বংস করে দেয়। আর সারাউন্ডিং যে এর মধ্যে হেলদি টিস্যুগুলো আছে সেগুলো যাতে কম এক্সপোজার হয়, কারণ রেডিয়েশন তো জানো এটা গোটা শরীরে ছড়িয়ে পড়বে। তাহলে এইভাবে প্ল্যানিং করেই কিন্তু এই ধরনের থেরাপিটা দেওয়া হয়। তাহলে এটা কমনলি ইউজড, এটা মূলত ব্যবহার করা হয় এই ধরনের থেরাপি এই যে প্রোস্টেট ক্যান্সারে, তারপর সার্ভিক্যাল ক্যান্সারে, ব্রেস্ট ক্যান্সারে এই থেরাপি কিন্তু খুবই কার্যকর। তো তোমাদের এগুলো কিছু উদাহরণ তোমাদের মনে রাখতে হবে। এরপর আমরা পরের টাইপসে চলে যাই। তো দেখো এখানে পরের টাইপসটা হচ্ছে, আমি একটু স্ক্রিন রাইট করে নিই। দেখো পরের টাইপসটা দেখো, সিস্টেমেটিক রেডিয়েশন থেরাপি। সিস্টেমেটিক, এই সিস্টেমেটিক রেডিয়েশন থেরাপি বলতে আমি তোমাদের বলি যে যখন রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স তরল বা ক্যাপসুল আকারে তুমি যদি ওই ক্যান্সার আক্রান্ত রোগীকে যদি মুখে খাওয়ানো হয়, অথবা শিরায় যদি আমরা ইনজেকশন দেওয়া হয়, মানে রেডিয়েশন যে সাবস্ট্যান্স বা রেডিয়েশনের যে ট্রিটমেন্ট, সেটা রেডিও নিউক্লিয়াইড হতে পারে অথবা নিউক্লিয়ার মেডিসিন হতে পারে। এই নিউক্লিয়ার মেডিসিন আকারে যদি ক্যান্সার আক্রান্ত রোগীকে মুখে খাওয়িয়ে দেওয়া হয়, অথবা তার শিরায় যদি ইনজেক্ট করা হয়, যার মাধ্যমে তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং ক্যান্সার কোষগুলোকে গিয়ে ধ্বংস করে, তো এই ধরনের থেরাপি মূলত হচ্ছে সিস্টেমেটিক রেডিয়েশন থেরাপি। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে এই ধরনের থেরাপিতে এই রেডিও ফার্মাসিউটিক্যাল, যেটাকে বলে আমরা রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স, এগুলোকে বলা হয় রেডিও ফার্মাসিউটিক্যালস, তো আর ইন্ট্রোডিউসড ইনটু দ্য বডি ইউজুয়ালি যা ইনজেকশন অ্যান্ড ট্রাভেল থ্রু দ্য ব্লাড স্ট্রিম, রক্ত সঞ্চালনের মাধ্যমে গোটা শরীরে সঞ্চালিত হয় এবং টার্গেট করা হয় ক্যান্সার সেলস, এবং ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করা হয়। তো এটার সবচেয়ে একটা ভালো এক্সাম্পল হচ্ছে আয়োডিন থেরাপি বা থাইরয়েড ক্যান্সার। এই থাইরয়েড ক্যান্সারে কিন্তু এই ধরনের থেরাপি কিন্তু মূলত দেওয়া হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা চলে যাই পরের টাইপসে। এই পরের টাইপসটা হচ্ছে, দেখতে পাচ্ছ, স্টেরিওট্যাকটিক রেডিয়েশন থেরাপি। স্টেরিওট্যাকটিক রেডিয়েশন থেরাপি, এটা একটু জটিল একটু উচ্চারণ করা, তো যাই হোক, স্টেরিওট্যাকটিক রেডিয়েশন থেরাপি। তো এই থেরাপিটা মূলত কি, তো এটা আমি তোমাদের সহজভাবে একটু বলে দেই যে এই ধরনের থেরাপি কিন্তু এগুলো কিন্তু নির্ভুল রেডিয়েশন থেরাপি। এই জিনিসটা মনে রাখবে, এটা মূলত একটা নির্ভুল রেডিয়েশন থেরাপি।
এবং এটা একটা নির্দিষ্ট জায়গায় সবচেয়ে বেশি মানে টিউমারে বা যেখানে ক্যান্সার আছে সেই ক্যান্সারকে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু সেখানে রেডিয়েশন ইম্পোজ করা হয়, প্রয়োগ করা হয়। এবং যে নর্মাল টিস্যুতে খুবই মিনিমাম নর্মাল টিস্যুগুলো আক্রান্ত হয়। তো এই ধরনের থেরাপিগুলো কিন্তু মডার্ন থেরাপি, এগুলোতে এই ধরনের টাইপসটা কিন্তু একটা মডার্ন থেরাপি এবং এটা এমনভাবে দেওয়া হয় যাতে হেলদি টিস্যুগুলো খুবই কম ক্ষতিগ্রস্ত হয়। তো দেখো এখানে কি লেখা আছে তোমরা দেখো, দিস ইনক্লুডস স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি ফর ব্রেন লেসন্স অর স্টেরিওট্যাকটিক বডি রেডিয়েশন থেরাপি ফর বডি টিউমার্স। SRS আর SBRT এই দুই ধরনের থেরাপিগুলো কিন্তু এই টাইপসের মধ্যে ইনক্লুড। তো দেখো ইট ডেলিভার্স ভেরি প্রিসাইজ, দেখো ভেরি প্রিসাইজ বা নির্ভুল হাই ডোজেস অফ রেডিয়েশন ইন ফিউয়ার ট্রিটমেন্ট সেজনস। দেখো তাহলে এটা এমন একটা ট্রিটমেন্ট যে সবচেয়ে বেশি কিন্তু ওই আক্রান্ত যে টিউমার সেখানে কিন্তু হাই ডোজ প্রয়োগ করা হয় এবং খুব প্রিসাইজলি, মানে এমনভাবে প্ল্যানিং করা হয় যাতে নর্মাল টিস্যুগুলো খুবই কম এখানে ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের থেরাপিতে। তো এগুলো মূলত ব্যবহার হয় তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তোমার ব্রেনের ক্ষেত্রে বা ফুসফুসের জন্য, এটা ফুসফুসে যদি ক্যান্সার হয় বা ব্রেন ক্যান্সার হয় এই ক্যান্সারগুলোর জন্য কিন্তু এই ধরনের থেরাপি প্রয়োগ করা হয়, স্টেরিওট্যাকটিক রেডিয়েশন থেরাপি, মনে রাখবে তোমরা। এরপর দেখো আমরা আরেকটা থেরাপির কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে পার্টিকেল থেরাপি। তো পার্টিকেল থেরাপি বলতে বুঝতেই পারছো যে আয়োনাইজিং রেডিয়েশনটা এখানে আসলে গামারে হবে না, গামারের পরিবর্তে যদি সেটা পার্টিকেল হয়, যেমন প্রোটন যদি হয় অথবা কার্বন যদি হয়, তো এই ধরনের থেরাপিগুলো মূলত বলা হয় পার্টিকেল থেরাপি। তো দেখো এখানে কি লেখা আছে যে ইউজেস চার্জ পার্টিকেল লাইক প্রোটনস অর কার্বন আয়নস। দেখো কার্বন আয়ন অথবা প্রোটন এখানে ব্যবহার করা হয় এই ধরনের থেরাপিতে, হুইচ ডিপোজিট দেয়ার এনার্জি অ্যাজ এ স্পেসিফিক ডিপথ ব্র্যাক পিক। তো আমরা জানি যে যদি আমরা এই ধরনের থেরাপি, এই পার্টিকেল থেরাপিতে যদি আমরা, তবে একটা জিনিস তোমরা মনে রাখবে, এই পার্টিকেল থেরাপি কিন্তু খুব উন্নত একটা থেরাপি, যেখানে কিন্তু এই যে এক্স রে বা গামারের পরিবর্তে কিন্তু এই প্রোটন অথবা কার্বন বিমকে ইউজ করা হয়, ধ্বংস করা হয়। এটা সুবিধা কি তোমরা বুঝতে পারছো যে যেহেতু এটা রেডিও অ্যাক্টিভ পার্টিকেল না, তো এই ধরনের থেরাপির ক্ষেত্রে কিন্তু নর্মাল টিস্যুগুলো কিন্তু খুব কম ক্ষতিগ্রস্ত হয় এবং ওই যে আক্রান্ত যে স্থান বা যে ক্যান্সারের যে সেলগুলো আছে সেগুলো কিন্তু বেশি ধ্বংস হয়। তা এই জন্যে কিন্তু এই থেরাপি খুবই কার্যকর এবং এটা প্রোটন থেরাপি যে প্রমিনেন্ট এক্সাম্পল। তো এটা এই ধরনের থেরাপিগুলো মূলত সবচেয়ে কিন্তু কার্যকর কিন্তু স্পর্শকাতর যেগুলো অঙ্গ এবং শিশুর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে এই পার্টিকেল থেরাপিটা কিন্তু খুব প্রয়োগ করা হয়। তো যাই হোক, আমি চেষ্টা করেছি তোমাদের মূলত রেডিয়েশন থেরাপি কি এটা বোঝানোর জন্য আজকে। এগুলো অনেক আলোচনা, এরপরে আমাদের জানতে হবে যে এই যে প্রত্যেকটা টাইপস, বিভিন্ন ধরনের যে টাইপস আমরা বুঝলাম, যেমন এই যে ব্রাকিতে, এগুলো ডিটেলস সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা করতে হবে এবং ট্রিটমেন্ট প্ল্যানিং, ক্যান্সারের তুমি যদি ট্রিটমেন্ট করো তুমি কিভাবে প্ল্যানিং করবে, কিভাবে প্ল্যানিং করা হয়, এই প্ল্যানিংয়ের উপর কিন্তু অনেক আলোচনা আছে। তো আজকে আমরা সবেমাত্র শুরু করলাম এই রেডিয়েশন থেরাপি। তো আশা করি তোমরা কিছু হলেও একটু বুঝতে পেরেছো, আর বুঝতে পারলেই আমার সার্থকতা, আমার ভালো লাগবে। তো আরেকটা কথা আমি তোমাদের বলি যে তোমরা হয়তো বা এখানে প্রশ্ন করতে পারো বা তোমাদের কোনো প্রশ্ন থাকতে পারে। তো যদি কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা এখানে কমেন্টও কিন্তু তোমরা লিখে বলতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তবে এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই ক্যান্সারের, আমরা যে ক্যান্সার, এই ক্যান্সারের সেলগুলো ধ্বংস করার জন্য আমরা কি করতেছি, তাদের ডিএনএ ধ্বংস করতেছি। এই ডিএনএ সম্পর্কে কিন্তু তোমাদের ভালো জ্ঞান থাকতে হবে। তুমি যদি একজন মেডিকেল ফিজিসিস্ট হতে চাও বা ডাক্তার হতে চাও, তো ডাক্তার হতে হলে তোমাকে ডিএনএ সম্পর্কে অবশ্যই তোমাকে জানতে হবে। তো ডিএনএ মূলত আমরা জানি ডিএনএর পূর্ণ নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা পূর্ণ নাম। এটা আসলে জেনেটিক কোড একটা, এবং এই ডিএনএ কিন্তু জীবনের নির্দেশিকা।
এটা মনে রাখবে। ডিএনএ হচ্ছে জীবনের নির্দেশিকা, মানে তোমার যে জীবন, এই যে কোষের যে তোমার বিভাজন কিভাবে হবে, কি নিয়মে হবে, সেটা কিন্তু নির্ধারণ করে এই ডিএনএ। তার মানে কি, ডিএনএ হচ্ছে আমাদের বইয়ের পাতার মতো। বইয়ের পাতা কেমন, যে ম্যানুয়াল থাকে, যে তুমি মনে করো বইয়ে যা কিছু লেখা আছে সেই অনুযায়ী কিন্তু তোমার কি হবে, আমরা কাজ করব। যেমন ম্যানুয়াল লেখা থাকে, একটা যন্ত্র আবিষ্কার হলো, সেই ম্যানুয়ালে লেখা আছে এভাবে কাজ করবে। ঠিক ডিএনএ কিন্তু একটা কোষের ঠিক সেই রকম, যে ম্যানুয়ালের মতো। এটা কিন্তু কোষের ম্যানুয়াল। এই কোষের ম্যানুয়াল হচ্ছে তোমার ডিএনএ। তো যাই হোক, এই ডিএনএ সম্পর্কে তোমরা হয়তো আমার থেকেও ভালো জানো। তো আমি তোমাদের শুধু এইটুকুই বোঝানোর চেষ্টা করলাম যে ডিএনএ হচ্ছে কোষ কিভাবে বিভাজিত হবে, শরীরের মধ্যে কী নিয়মে হবে, এটা একটা ম্যানুয়াল। এই জন্য যদি কোনোভাবে তুমি ডিএনএকে ধ্বংস করে দিতে পারো, তুমি যদি চেঞ্জ করে দিতে পারো সেই নির্দেশিকা, তাহলে কিন্তু কোষের যে অস্বাভাবিক যে বিভাজন, সে কিন্তু সেগুলো ভুলে যাবে। এবং এইভাবেই কিন্তু ক্যান্সারের সেলগুলোকে ধ্বংস করা হয়। তাহলে ক্যান্সারের সেলের যদি তুমি ডিএনএ ধ্বংস করে দিতে পারো, তার মানে কি, তারা কিভাবে বিভাজিত হবে, কোন নিয়মে বিভাজিত হবে, সেগুলো কিন্তু তারা ভুলে যায়। তাদের আর মানে সেই নির্দেশিকা কিন্তু তাদের আর থাকে না। এই কারণে কিন্তু ক্যান্সার সেলগুলো ধ্বংস হয়ে যায়। তো ধন্যবাদ ছাত্রছাত্রীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস এখান থেকেই। তো আশা করি তোমাদের এই ক্লাস ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এতে আমি আরও উৎসাহিত হব। এবং তোমরা বা তোমাদের পরবর্তী যারা ছোট ভাই বোনরা আসবে, অবশ্যই তারাও উপকৃত হবে। যদি মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দেওয়া তোমাদের উচিত। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকো।